পুরী থেকে ওটিডিসির বাসে করে স্ট্যান্ডার্ড মিউজিয়াম, রামাচান্ডী টেম্পল, কোনার্ক টেম্পল ও মিউজিয়াম এই সমস্ত ঘোরার ভিডিও আমি এপিসোড 4-এ দিয়েছি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক এপিসোড 5। কোনার্ক টেম্পলের সামনে যে মিউজিয়াম আছে সেটি দেখা হয়ে যাওয়ার পর এগিয়ে চললাম ধওলিগিরি পাহাড়ের দিকে। প্রায় 1 ঘন্টা 10 মিনিটের পথ অতিক্রম করে চলে এলাম ধওলিগিরি পাহাড়ের কাছে। এখন আমরা বাস থেকে নেমে গেছি আর ওই যে সামনে গাড়ি আসছে এরকমই একটি গাড়িতে করে শান্তিস্তূপ অবধি যাব। আমরা যে বাসে করে এখানে এসেছি সেই বাস দাঁড়িয়ে আছে এই দিকে। এগিয়ে চললাম ধওলিগিরি পাহাড়ের পথ ধরে। এই যে গাড়িতে করে আমরা এখন যাচ্ছি এই গাড়ির জন্য কোনো এক্সট্রা টাকা পে করতে হয়নি। আগে এই রাস্তা দিয়ে বাস চলতো, কিন্তু পরে কিছু কারণবশত বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাস ছাড়া অন্য গাড়ি এই রাস্তা দিয়ে যেতে পারবে। গাড়ি থেকে নেমে কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে উঠে আসতেই দেখতে পেলাম এই সাদা রঙের গম্বুজ আকৃতির স্মৃতিস্তম্ভ, যা দয়া নদীর তীরে অবস্থিত। এই গম্বুজ আকৃতির উপরে যে 5টি ছাতার মতো কাঠামো রয়েছে তা বৌদ্ধ ধর্মের 5টি মূল নীতির প্রতিনিধিত্ব করে, যা পঞ্চশীল নামে পরিচিত। আমি এখন দাঁড়িয়ে আছি শান্তিস্তূপের উপরে। এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে দয়া নদী। আর এই ধৌলিগিরি পাহাড়ের কাছেই দয়া নদীর ধারেই হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ। সেই যুদ্ধে এত মানুষ মারা গেছিলেন যে সেই রক্তে এই দয়া নদীর জল লাল বর্ণ হয়ে গেছিল। এবং এই ধ্বংসলীলা দেখার পর সম্রাট অশোকের মন পরিবর্তিত হয় এবং তিনি সহিংসতা ছেড়ে শান্তির পথ বেছে নিয়েছিলেন। আর পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তাই এই ঐতিহাসিক স্থানকে চিহ্নিত করার জন্য 1972 সালে জাপান বুদ্ধ সংঘ ও কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘ মিলে এই ধৌলি শান্তিস্তূপ বা পিস প্যাগোডা বানিয়েছেন। এরপর 8 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম ভুবনেশ্বরে অবস্থিত লিঙ্গরাজ মন্দির দেখতে। এই মন্দির 11 শতাব্দীতে সোমবংশী রাজাদের দ্বারা নির্মিত। এই মন্দিরও খন্ডেলাইট আর ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই মন্দির প্রাঙ্গণের এরিয়া 520 ফুট বাই 465 ফুট। যেহেতু মন্দিরের ভেতরে মোবাইল, ক্যামেরা, চামড়ার বেল্ট, ব্যাগ, জুতো বা প্লাস্টিকের কোনো জিনিস নিয়ে যাওয়া যাবে না, তাই আমরা সবাই মিলে সমস্ত জিনিস আমাদের ট্যুর গাইডের কাছে জমা রেখে মন্দির দর্শন করতে চললাম। এই লিঙ্গরাজ মন্দিরও বানানো হয়েছে দেউলা স্টাইলে, মানে মন্দিরের 4টি অংশ: গর্ভগৃহ, জগমোহন, নাটমন্দির আর ভোগমণ্ডপ। এই হলো মন্দিরের গর্ভগৃহ, যা 180 ফুট উঁচু। এখানেই ভগবান শিবকে পুজো করা হয় হরিহর রূপে। এছাড়া এই মন্দির প্রাঙ্গণে আরও 108টি ছোট আকারের মন্দিরও আছে, যেখানে অন্যান্য দেবদেবীর পূজাও করা হয়ে থাকে। এই মন্দিরের উত্তর দিকে একটি জলাশয় আছে, যা ভূগর্ভস্থ ঝর্ণা দ্বারা পূর্ণ। এই জলাশয়টিকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং এখানে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানও হয়ে থাকে। এরপরে এগিয়ে চলেছি আমরা উদয়গিরি খণ্ডগিরির গুহা দেখতে। সামনে যে সোজা রাস্তাটি দেখা যাচ্ছে সেই রাস্তা ধরে যদি হেঁটে যাওয়া যায় তাহলেই পেয়ে যাব উদয়গিরি আর খণ্ডগিরির গুহা। কিন্তু আমাদের হাতে সময় কম আছে, তাই চললাম অটো ধরে। অটোতে লেগেছে 10 টাকা। এখানে প্রবেশ মূল্য 25 টাকা এক একজনের। আর সময় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই গুহাগুলি কিছুটা প্রাকৃতিক আর কিছুটা কৃত্রিম। উদয়গিরি আর খণ্ডগিরি হলো দুটি কাছাকাছি অবস্থিত পাহাড়, আর আমি এখন আছি উদয়গিরি পাহাড়ে। যেহেতু পাহাড়ে উঠছি তাই জায়গাটা বেশ উঁচু আছে, আস্তে আস্তে হেঁটে গেলে ঠিক ওঠা যাবে। এই গুহাটির নাম হলো হাতি গুম্ফা। ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম এই হাতি গুম্ফা সম্বন্ধে, আজ তা নিজের চোখে দেখতে পেলাম। এই গুহাটার ভেতরে একটু পরে যাব, আগে ওই দিকটা ঘুরে আসি। আমি এখন যাচ্ছি ছোট বড় বিভিন্ন ধরনের গুহা পেরিয়ে উপরের দিকে, আর সেখান থেকে দেখা যাবে খণ্ডগিরি পাহাড়। জায়গাটা এতটাই সুন্দর যে মনে হচ্ছে কোনো প্রাচীন যুগে পৌঁছে গেছি। যেতে যেতে চোখে পড়ল এক অদ্ভুত রকমের আর সুন্দর দেখতে গুহা। এই গুহাটার নাম হচ্ছে বাঘ গুম্ফা। বেশ সুন্দর দেখতে।
এদিক দিয়ে আরেকটু উপরের দিকে উঠে যেতে হবে। এই উদয়গিরি পাহাড়ে ছোট বড় সমস্ত মিলিয়ে 18টি গুহা আছে, আর খণ্ডগিরি পাহাড়ে আছে 15টি গুহা। এখন আমি চলে এসেছি পাহাড়টির একদম উপরে। ওইদিকে দূরে দেখা যাচ্ছে ভুবনেশ্বর সিটি, আর এদিকে আছে খণ্ডগিরি পাহাড়। এখানে এসে বাচ্চাগুলোর মতো আমারও চারিদিকে দৌড়তে ইচ্ছে করছে। এই গুহাগুলির নির্মাণ কার্য শুরু হয় খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে, আর নির্মাণ কার্য শেষ হয় খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে। এবার আমি দাঁড়িয়ে আছি হাতি গুম্ফার সামনে। মনে করা হয় যে এই পাহাড়ের গুহাগুলি তৈরি করা হয়েছিল জৈন সন্ন্যাসীদের জন্য এবং বানিয়েছিলেন রাজা খারবেলা। জৈন সন্ন্যাসীদের থাকার জায়গা বা মঠ হিসেবে ব্যবহৃত হতো এই গুহাগুলি। এই গুহাতেই ব্রাহ্মী লিপিতে খোদাই করা 17 লাইনের একটি শিলালিপি আছে, যাতে জৈন রাজা খারবেলার জীবন ও 13 বছরের রাজত্বের বিবরণ পাওয়া যায়। এই হলো সেই 17 লাইনের ব্রাহ্মী লিপিতে খোদাই করা শিলালিপি। এখানে উদয়গিরি পাহাড়ের গুহাগুলি সম্বন্ধে বর্ণনা দেওয়া আছে। এখন চলে এসেছি 40 মিনিটের পথ অতিক্রম করে নন্দনকানন জু দেখতে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা, আর ভিডিও ক্যামেরার জন্য এক্সট্রা টাকা দিতে হবে। সাফারি বা বোটিং করতে চাইলে তার চার্জ আলাদা। আর এই জু খোলা থাকে সকাল 7:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। এই জুয়ের একটা সাইডে ওটিডিসির ক্যান্টিন আছে, তো আমরা আমাদের লাঞ্চটা এখানেই সেরে নেব, তারপরে যাব জু দেখতে। ক্যান্টিনের সামনে এই জায়গাটাতে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো আছে। দেখতে এত সুন্দর লাগছে যে একটা আমি ভিডিও নিয়েই নিলাম। এখানে কোনো প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের কোনো জিনিস নিয়ে যাওয়া যাবে না, বা খাবারও নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য আমরা সমস্ত কিছু বাসে রেখেই চলে এসেছি এখানে জু দেখতে। প্রথমেই দেখলাম বিভিন্ন রকমের পাখি, যেরকম ব্রাহ্মিনী কাইট, ইউরেশিয়ান স্পুনবিল, সারাস ক্রেন। এই পাখিটি আকারে বেশ বড় এবং পৃথিবীর টলেস্ট ফ্লাইং বার্ড। এবারে দেখলাম ব্ল্যাক সোয়ান। ये हंटिंग बर्ड है, शिकार करना भी जानता है। ये बर्ड शिकार करना भी जानता है। इसका सर के ऊपर टोपी है, गला में लाल कलर का टाई है। नाम है इसका काश्वरी। ये भी घंटा में 40 किलोमीटर दौड़ता है। ये कोई छोटा मोटा बर्ड देखता है ना, तो उसको शिकार भी कर लेता है। काश्वरी इसका नाम है। हंटिंग बर्ड। এবার চলে এলাম স্পটেড ডিয়ার দেখতে। এখন এদের চলছে লাঞ্চ টাইম। हाथ में मेहंदी, मुंह में लिपस्टिक, हाथ में काजल। नाम है स्क्रूएल मंकी। इधर आइए, अभी चलिए इधर आइए, मगरमच्छ देखेंगे।
বিভিন্ন ধরনের পাখি ও পশু দেখতে পেলাম এই নন্দনকানন জুতে। এই জুটি সোমবার বন্ধ থাকে। এখন সময় হয়ে গেছে বিকেল 5:30। এই জু এখনই বন্ধ হয়ে যাবে, তাই আমরা খুব তাড়াতাড়ি ঘুরে নিলাম। এবারে বাসে উঠে যাব সোজা পুরী। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে।